রাত গভীর, চাঁদের আলো মলিন, চারদিকে শুনশান নীরবতা। রামনগর গ্রামের উত্তরের বটগাছটা অন্ধকারে বিশাল কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে। সেই গাছ নিয়ে গ্রামের মানুষজনের মনে আছে এক অদ্ভুত আতঙ্ক। কথিত আছে, সেখানে নিশাচরী নামে এক ভয়ঙ্কর প্রাণী ঘুরে বেড়ায়, যার একমাত্র তৃষ্ণা মানুষের রক্ত। অজস্র চিৎকার আর অদৃশ্য মৃত্যু গ্রামটাকে অভিশপ্ত করে রেখেছে। সবাই জানে, সন্ধ্যার পর ওই গাছের কাছে গেলে কেউ আর ফিরে আসে না। কিন্তু রতন, গ্রামের সাহসী যুবক, সেই ভৌতিক রহস্যের জবাব খুঁজতে এক রাতে রওনা দিল বটগাছের দিকে। নিশাচরীর খিদে। রাত তখন প্রায় 2টো। গ্রামের নাম রামনগর। আশেপাশে কোনো আলো নেই, শুধু ঘন কুয়াশা আর শীতল বাতাস। অন্ধকারের মধ্যে একমাত্র শব্দ হলো জঙ্গলের ভেতর থেকে আসা ঝিঝি পোকার ডাক। এই নির্জন রাতের মধ্যে গ্রামের সবাই গভীর ঘুমে। কিন্তু ঠিক তখনই গ্রামের উত্তর প্রান্তে পুরনো বটগাছটার কাছে থেকে একটা ভয়ানক চিৎকার শোনা গেল। কেউ কি শুনতে পেল ওই চিৎকার? মনে হলো কোনো নারীর কণ্ঠ। কিন্তু এত গভীর রাতে একজন নারী কিভাবে সেখানে পৌঁছাবে? কিছুক্ষণের মধ্যেই চিৎকারটা থেমে গেল। চারদিকে আবার নীরবতা। কিন্তু এই নীরবতা যেন আরো ভয়ঙ্কর। গ্রামের প্রবীণ বাসিন্দা মদন কাকা বলেছিলেন, ওই বটগাছের কাছে রাতে যেও না। নিশাচরী ঘুরে বেড়ায় ওখানে। ওরা মানুষের রক্ত খায়। তুই যদি একবার তার চোখে পড়ে যাস, তোর আর রক্ষা নেই। কিন্তু রতন আর মানেনি। সে গ্রামের এক সাহসী যুবক। বন্ধুরা হাসাহাসি করেছিল, নিশাচরী নাকি ভূতের গল্প শোনাচ্ছিস? রতন বলেছিল, আমি এক রাত ওখানে গিয়ে দেখেই আসব, এসব বাজে কথা। তাই সেদিন রাতে রতন একাই রওনা দিল উত্তর প্রান্তের বটগাছটার দিকে। একটা লণ্ঠন হাতে নিয়ে সে হাঁটতে শুরু করল। রাস্তাটা নির্জন, পায়ের আওয়াজ শুনলেই মনে হচ্ছিল কেউ পেছনে হাঁটছে। রতন বারবার ঘাড় ঘুরিয়ে দেখছিল, কিন্তু কেউ নেই। বটগাছটার কাছে পৌঁছাতেই ঠান্ডা বাতাসের একটা ঝাপটা তার মুখে এসে পড়ল। গাছটা যেন জীবন্ত, বিশাল, ছড়ানো ডালপালা আর তার মধ্যে অজস্র কাক বাসা বেঁধেছে। হঠাৎ একটা ফোঁটা তার কপালে পড়ল। রক্ত। কিন্তু কোথা থেকে? রতনের মনে হলো ওপরে কিছু একটা নড়ছে। সে লণ্ঠনটা তুলে গাছের ডালে আলো ফেলল। ঠিক তখনই রতনের মুখ থেকে শব্দ বেরোলো, আছে ওখানে? গাছের ডালের ওপরে একটা কালো ছায়া নড়তে লাগলো। একটা লম্বা, কঙ্কালসার অবয়ব। চুলগুলো যেন হাঁটু পর্যন্ত নেমে এসেছে। চোখ দুটো জ্বলজ্বল করছে, ঠিক আগুনের মতো। তুই? রতন চিৎকার করল, কিন্তু তার গলা কাঁপছিল। কণ্ঠটা তীক্ষ্ণ আর অমানবিক, তোর রক্তের গন্ধ পেয়ে এলাম। এত সাহস তোর, মানুষ! আমার ডেরা মারিয়ে এসেছিস। রতন তখন জমে গেছে। তার হাত থেকে লণ্ঠনটা পড়ে গেল। নিশাচরী এক লাফে মাটিতে নেমে এল। তার মুখটা যেন এক ধ্বংসপ্রাপ্ত খুলি, দাঁতগুলো তীক্ষ্ণ আর লাল। সে এগিয়ে আসতে লাগলো রতনের দিকে। মামা, মা করো না, আমাকে ছেড়ে দাও। রতন পেছনে সরে গেল, কিন্তু নিশাচরী থামল না। সে বলল, আমার পেট অনেক দিন খালি, তোকে পেয়ে এবার আমার খিদে মিটবে। রতন তখন মাটিতে বসে পড়েছে। নিশাচরী তার গলা চেপে ধরল। তার চোখের সামনে সব ঘোলা হয়ে যাচ্ছিল। ঠিক তখনই গ্রামের মন্দিরের দিক থেকে একটা ঘণ্টার শব্দ এল। নিশাচরী হঠাৎ থেমে গেল। সে পেছনে ফিরে দেখল আর তারপর রতনকে ছুঁড়ে ফেলে দিয়ে অদৃশ্য হয়ে গেল। রতন বাঁচল কি? কিন্তু গল্প এখানেই শেষ নয়। গ্রামের মন্দিরের পুরোহিত পরের দিন বলেছিলেন, নিশাচরী এখনো রয়ে গেছে। ও কখনো পুরোপুরি যায় না। ওর খিদে মেটেনি, ও আবার ফিরে আসবে। সেই দিনের পর থেকে রামনগরের মানুষ আর রাতের বেলা বাইরে বেরোতো না। কিন্তু নিশাচরীর খিদে কি মিটল? নাকি আরও কারো রক্তের গন্ধে সে আবার ফিরে আসবে? এরপর থেকে গ্রামের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে শুরু করল। নিশাচরী যেন দিনের বেলাতেও কারো চোখের আড়ালে লুকিয়ে থাকে। গ্রামের মানুষজন রাতে তো বটেই, এমনকি সূর্য ডোবার আগেই নিজেদের ঘরে ঢুকে পড়তে শুরু করল। কিন্তু সবচেয়ে ভয়ের কথা হলো, রতন সেই ঘটনার পর থেকে অদ্ভুত আচরণ করতে শুরু করল। সে আর আগের মতো প্রাণবন্ত নেই। তার চেহারাও বদলে গেছে, চোখের নিচে গভীর কালি, শরীর ক্রমশ শুকিয়ে যাচ্ছে। রাতে তার ঘর থেকে অদ্ভুত গলায় কথা বলার শব্দ পাওয়া যেত। একদিন গ্রামের কিছু সাহসী যুবক তার ঘরে গিয়ে দেখল, রতন একা বসে আছে, আর তার গলা থেকে যেন কেউ অন্য ভাষায় কথা বলছে। পুরোহিতকে ডেকে আনা হলো। পুরোহিত তার সঙ্গে একটি বড় পবিত্র ঘণ্টা,
কিছু পবিত্র গঙ্গাজল আর তান্ত্রিক মন্ত্রপাঠের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এলেন। রতনের ঘরের ভেতরে ঢুকতেই মনে হলো একটা ভীষণ ভারী আর অশুভ শক্তি পুরো ঘরটা দখল করে রেখেছে। পুরোহিত বললেন, এটা নিশাচরীর প্রভাব, ও রতনের শরীর দখল করার চেষ্টা করছে। পুরোহিত মন্ত্রপাঠ শুরু করতেই রতন হঠাৎ ভয়ানক চিৎকার দিয়ে উঠল। তার চোখ দুটো ঠিক নিশাচরীর মতো লাল হয়ে গেল। গলায় একটা অমানবিক গর্জন, আমার পথে বাধা দিও না, ব্রাহ্মণ। আমাকে তৃপ্ত হতে দাও। পুরোহিত বললেন, ওর খিদে কখনোই শেষ হবে না। যদি ওকে এখনই থামানো না যায়, পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। পুরোহিত গঙ্গাজল ছিটিয়ে মন্ত্র পড়তে লাগলেন। রতন তখন হাত পা ছুঁড়ে উঠছে, যেন তার শরীর থেকে কেউ বেরিয়ে আসার চেষ্টা করছে। ঠিক তখনই একটা ভয়ানক কান্নার শব্দ শোনা গেল। ঘরের ভেতরে যেন হাওয়া আরো ভারী হয়ে গেল। হঠাৎ রতনের শরীর থেকে কালো ধোঁয়ার মতো একটা ছায়া বেরিয়ে এল। নিশাচরী চিৎকার করে উঠল, তোমরা আমাকে এইখান থেকে তাড়িয়ে দিতে পারবে না। আমার খিদে মেটেনি। পুরোহিত মন্ত্রপাঠ চালিয়ে যেতে লাগলেন। নিশাচরীর সেই কালো ছায়া ধীরে ধীরে ঘরের এক কোণে গিয়ে মিলিয়ে গেল। সবাই হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু পুরোহিত বললেন, এটা এখনো শেষ নয়। নিশাচরী চলে গেছে ঠিকই, কিন্তু ও আবার আসবে। যতদিন না আমরা ওই বটগাছটা ধ্বংস করি, ও গ্রামটাকে ছেড়ে যাবে না। পরের দিন গ্রামের লোকেরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল পুরোহিতের কথা শুনে বটগাছটা কেটে ফেলার। কিন্তু যখন কুড়ুল নিয়ে গ্রামের কিছু সাহসী লোক গাছটার কাছে পৌঁছালো, তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। গাছের ডাল থেকে রক্ত ঝরতে লাগলো, যেন গাছটা জীবন্ত। লোকেরা ভয় পেয়ে পেছনে সরে এল। আর ঠিক সেই মুহূর্তে নিশাচরীর সেই কালো ছায়া গাছের ডাল থেকে নেমে এল। তার চোখে আগুনের শিখার মতো রাগ। সে চিৎকার করে বলল, তোমরা আমার গাছ ধ্বংস করবে, আমার ঘর নষ্ট করবে, আজ তোমাদের কেউ বাঁচবে না। গ্রামবাসীরা আতঙ্কে ছুটতে শুরু করল। কিন্তু পুরোহিত তাদের থামিয়ে বললেন, তোমরা ভয় পেও না, সবাই মিলে শক্তি নিয়ে দাঁড়াও। একমাত্র তোমাদের সাহসী ওকে দুর্বল করতে পারবে। পুরোহিত আবার মন্ত্রপাঠ শুরু করলেন। গ্রামবাসীরা গাছটার চারপাশে প্রদীপ জ্বালিয়ে রাখল। নিশাচরী একে একে তাদের ওপর ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করল, কিন্তু প্রদীপের আলো যেন তাকে পিছিয়ে দিচ্ছিল। এইভাবে কয়েক ঘন্টার যুদ্ধের পর নিশাচরীর সেই কালো ছায়া চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। গাছটাকে তারপর কেটে ফেলা হলো, আর সেই জায়গায় একটা মন্দির তৈরি করা হলো। গ্রামে শান্তি ফিরে এল। কিন্তু নিশাচরী কি সত্যিই শেষ হয়ে গেছে, নাকি অন্য কোথাও, অন্য কোনো রূপে সে তার খিদে মেটানোর জন্য অপেক্ষা করছে? নিশাচরীর খিদে।